নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতি বুধবারের মতো আজ বুধবারেও আমরা উপস্থিত হয়েছি আমাদের বিশেষ এক অতিথিকে নিয়ে গুরুকুল অনুষ্ঠানে। অতিথির পরিচয়, তার কণ্ঠ, বিশেষ কিছু বলার অবকাশ থাকে না, কারণ ইতিমধ্যে আমাদের রায়গঞ্জ তথা উত্তর বাংলার আমি বলতে পারি কিংবদন্তি হয়ে উঠেছেন তিনি, উঠেছিলেন। তার বয়সকালে তিনি বয়সের ভারে ভারাক্রান্ত, আজ জীবনের শেষ প্রান্তে এসে কি শোনাবেন, কি কথা হবে, সেই নিয়ে গানে গল্পে আজকের গুরুকুল অনুষ্ঠানে আমাদের শিল্পী, আমাদের আজকের অতিথি, তার পরিচয়টা দেব তার গানে। আমি চলে যাব সরাসরি তার গান দিয়ে। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর পাড়ে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। নিশ্চয়ই পরিচয় পেয়ে গেছেন, কারণ তার কোকিল কণ্ঠী যে সুরেলা কণ্ঠ আমাদের বিগত দিনে বিভিন্ন মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন। শ্রদ্ধার সঙ্গে আমরা তার গান শুনেছি এবং দিদিকে আমরা পেয়েছি একটা অন্য মাত্রায়। তার কণ্ঠ দূর থেকে শুনলেই চেনা যেত। আজকে বয়সের ভারে ভারাক্রান্ত এবং সেই সঙ্গে তিনি ভীষণভাবে সারাটা বছরই অসুস্থ থাকেন, যার ফলে হয়তো সেইভাবে আর মঞ্চ করা হয়ে ওঠে না। আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধেয় দিদি লিলি দাস। দিদি, তোমাকে স্বাগত আমাদের এই ভারত টিভিতে, আজকের এই গুরুকুল অনুষ্ঠানে। সত্যিই আমরা ভাবতেই পারছি না যে তোমাকে আজকে এই আসনে পাবো, কারণ তোমার তো সারা বছরই একটা অসুস্থতা শরীরকে একদম আঁকড়ে ধরেছে। কেমন লাগছে এই যে শুরু থেকে তুমি একাধারে গান নিয়ে তোমার চলা, তারপরে জীবনের প্রায় শেষ প্রান্তে এসে এখন তোমার কণ্ঠ কিন্তু সেই আগের মতনই। ওই গানটা শুনলে, যে গানটা দিয়ে তুমি শুরু করলে, বাঁশবাগানের মাথার উপর, নির্মলা মিশ্র, প্রতিমা ব্যানার্জির কণ্ঠে আমরা শুনেছিলাম। নির্মলা মিশ্র সেটাকে আরও সুন্দর করে আরও গেয়েছেন, আমরা দেখেছি, শুনেছি। আর তারপরেই তুমি কি বলবে? আসলে কি বলবো, ছোটবেলা থেকে গান খুব ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা যায়, তো আমাদের সংসারটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু আমার মা খুব চেষ্টা করে আমাদেরকে, যার যেরকম দরকার, মানে কেউ পড়তে চাইছে, কেউ গান গাইতে চাইছে, মা কোনোদিন না করেননি। সেভাবেই আমি গানটাকেই বেছে নিয়েছিলাম। গান আমার মানে জীবনের সব কিছুই বলবো, গানকে আমি খুব ভালোবাসি। তুমি মূলত প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র,
হ্যাঁ, এদের গান গাই, লতা আর বিশেষ মঙ্গেশকর করে গান। লতা মঙ্গেশকরের, হ্যাঁ, লতাজির গান, এটাই মূলত মঞ্চে পারফর্ম করেছে। হ্যাঁ, মানে একের পর এক তোমার কাছে আবদার আসতো, এবং সেই যে মঞ্চ, তখনকার মঞ্চ আর আজকের মঞ্চ, তুমি আজকের মঞ্চও দেখছো, তখনকার মঞ্চও দেখেছো, ফারাক কি মনে হচ্ছে তোমার? আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যায়। আমাদের সময়টা, আমাদের এত সুযোগ সুবিধা ছিল না। আমরা খুব খুব চেষ্টা করে আমাদেরকে করতে হতো সব কিছু। একটা গানের জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে। আমরা লিরিক্স তখন খুঁজে তো পাওয়া, টিভি কিছু ছিল না, মোবাইল ছিল না, হ্যাঁ। একটা গান খুঁজে পাওয়া। তবে এই যে কার্তিক, তারপরে কার্তিক অর্থাৎ শরৎ সিনহা, শরৎ সিনহা, তারপরে তোমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল গোপাল দাস, গোপাল দে। হ্যাঁ, কার্তিক প্রথম জীবনে আমার সঙ্গে কার্তিক আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। কারণ কার্তিকরা না থাকলে আমি এখানে, আমাকে কেউ চিনতো না। আচ্ছা, কার্তিকদের জন্য আমাকে প্রচুর, এখনও কার্তিক আমাকে কিছু দরকার পড়লে কখনো কোনোদিন আমাকে ফিরিয়ে দেয় না। আর পতু যে ছিল, পতুকে তোমরা চেনো কিনা জানি না, সে পতু হচ্ছে, প্রতীক পাবন। হ্যাঁ, প্রতীক পাবন। মানে ওরা না থাকলে আমি, আমাকে কেউ চিনতো না, একটা আমি এই লাইনে আসতে পারতাম না। না, অ্যাকচুয়ালি কি হয়, বিভিন্ন মঞ্চে তোমার যখন মঞ্চে তুমি উঠলে, তারপর ধীরে ধীরে লোকে তোমাকে জানলো, জানার পরে তারপরে এমন একটা সময় এলো, একটা মঞ্চ, সেখানে সাংস্কৃতিক মঞ্চে লিলি দাস থাকবে না, এটা হতে পারতো না। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন প্রথম গান গাইতাম, তখন আমি এইখানকার এদিকের লোকরা আমাকে চিনতো না। আমি খুব বিহারে প্রোগ্রাম করতাম। আচ্ছা, হ্যাঁ, বিহারে প্রচণ্ড, মানে কোনো পূজা অনুষ্ঠান হোক, কিছু হোক, আমি এদিকে থাকতামই না, আমি বিহারেই থাকতাম। আচ্ছা, হ্যাঁ, যেমন কাটে রলার ইনস্টিটিউট, হ্যাঁ। ওখানটায় আমার একদম বাধা ছিল, একদম মানে কোনো 11ই আগস্ট হোক, 15ই আগস্ট হোক, এ সমস্তগুলোতে সব সময় ওখানে আমাকে থাকতে হতো, আমি যেতাম। তাছাড়া বিহারে যেমন পূর্ণিয়া, বনবনকি, সাহসা, তারপরে মুজফ্ফরপুর, এ সমস্ত জায়গায় কোনো পুজোর অনুষ্ঠান, কোনো অনুষ্ঠান হলে আমি ওদিকে অর্থাৎ থাকতাম। বিহারের দিকে এই কালচারটা তারপরে ভীষণ আমি ছিল। এই দিকটাতে এলাম, যেমন কার্তিক, পতু, ওরা প্রোগ্রাম করতো, তখন ওদের সঙ্গে আমি প্রোগ্রাম করতাম, ওরা আমাকে সাহায্য করতো সব দিক থেকে। তোমার বাড়ি, তুমি মানে বাবার বাড়ি, হ্যাঁ, সেটা কোথায় ছিল? সেটা আমাদের বীরনগরে বাবার বাড়ি। বীরনগর, হ্যাঁ, মানে এখানেই ছিলে। তোমার শিক্ষাগুরু? আমার শিক্ষাগুরু হচ্ছে সদ্য নিবেন কর্মকার, আচ্ছা, তারপরে দুলালদী সরকার, তারপরে হিরণময় সরকার। আচ্ছা, ওনাদের কাছে তুমি প্রথম তালিম এদের নিয়েছো। কাছে আমি তালিম নিয়েছি। তারপরে এই গান থেকে তুমি মানে ক্লাস শাস্ত্রীয় সঙ্গীত তুমি শিখলে। হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া তো কোনো রাস্তা নেই। শেখার পরে তারপরে গানে ঢুকলে। আমি নজরুল শিখলাম। হ্যাঁ, তারপরে এগুলোই শিখলাম আমি। নজরুল, রবীন্দ্রসঙ্গীতটা আমি শিখিনি, কারণ তখন আমার একটা ধারণা ছিল যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে একটু ভয়েসটা একটু মোটা দরকার। কিন্তু আজকের ডেটে কি মনে হয়, বিভিন্ন এখন যে তো আধুনিক গান যে অন্যরকমই হয়ে গেছে। প্রযুক্তি ব্যবহার করে যে গানগুলো রিলিজ হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতকে নতুন করে সৃষ্টি করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে, সময়ের সঙ্গে সঙ্গে বললাম সব কিছু পাল্টে যাবে। তুমি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছো মঞ্চে। হ্যাঁ, গেয়েছি, আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। সেই মঞ্চে গাইতে তোমার ভয় হয়নি? না, ভয় হয়নি আমার। আমাকে মানে বলেছে আমাকে গাইতে, আমি গেয়েছি। কারণ রবীন্দ্রসঙ্গীত অত আমি গাই না, কিন্তু তাও ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু ভয় লাগে যে হবে কি না হবে। কারণ আমি রবীন্দ্রসঙ্গীত সেভাবে শিখিনি। আমি নজরুল শিখেছি বা খেয়াল শিখেছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আমি ওভাবে শিখিনি। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে তোমার মঞ্চে যে তোমার সারল্য, আমরা লতাজিকে স্মরণ করি। লতাজির যে মঞ্চে উঠে তার যে মানুষের কাছে যে অ্যাপিয়ারেন্সটা, আমি কেন যেন সেই বিষয়টাকে তোমার মধ্যেও দেখতে পাই। আমার তো মানে না, খুব প্রিয়, কিন্তু প্রিয় কোথায় ওনারা। আমার তো, তুমি কি লতাজিকে তুমি ফলো করতে? ফলো করি না, আমি ভালোবাসি খুব ওনাকে, মানে ওনাকে খুবই ভালো লাগে। তোমার আইকন ছিল লতাজি? হ্যাঁ, আমার মানে উনি ছাড়া আমি তো ভাবতেই পারি না। এদের গান আমি গাই, সবার গান গাই, ভালো লাগে আমার সবার গানই। এরা তো সবাই আমার
বিশাল বিশাল মানুষ ওরা, কিন্তু লতা মঙ্গেশকর আমি আলাদাভাবে একটু ভালোবাসি বেশি। আচ্ছা, আপাতত কি আমরা লতাজির একটা গান শুনতে পারি তোমার কণ্ঠে? হ্যাঁ, ঠিক আছে। আসলে আমাদের লিলি দাস, আমাদের শ্রদ্ধেয় দিদি, এরকমই একটা মানুষ যার সারল্য, তার বহিঃপ্রকাশ, তার কথায় আমরা পেয়ে যাই। গানটাও উনি কিন্তু যথেষ্টই মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে করতেন। এখনো তার ছাপ তার কণ্ঠে রয়ে গেছে। একটা লতাজির গান আমরা শুনে সঙ্গে থাকি। প্রেম একেবারে এসেছিল নীরবে, আমারে দুয়ার প্রান্তে, সে যে হায় মৃদু পায় এসেছিল, পারিনি তা জানতে। প্রেম একেবারে এসেছিল নীরবে, সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। সে যে তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায়ে তারে আনতে। প্রেম একেবারে এসেছিল নীরবে, যে আলো হয়ে এসেছিল কাছে মোর, তারে আজ আলে আজে মনে হয়, সে আধারে একাকী মন আজ আধারের সাথে শুধু কথা কয়। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো। ভাগ্যে যে আছে লেখা হায় রে, তারে চিরদিন হবে জানি মানতে। প্রেম একেবারে এসেছিল নীরবে, আমারে দুয়ার প্রান্তে, সে যে হায় মৃদু পায় এসেছিল, পারিনি তা জানতে। প্রেম একেবারে এসেছিল নীরবে। 90, 91, 92, তারপর এই সময়টা মানে 90 থেকে 2000 সাল, তোমার এই গানের মানে উচ্চতার শিখরে পৌঁছে যাওয়ার মনে হয় এই সময়টাই বেশি আমরা পেয়েছি রায়গঞ্জে। তার আগে তুমি বাইরে থাকতাম, বাইরে, মানে অর্থাৎ বিহারের বিভিন্ন অঞ্চলে বিহারে খুব প্রোগ্রাম করেছি। সেই সময় তুমি প্রতি মুহূর্তে ব্যস্ত থাকতে প্রত্যেকটা মঞ্চ নিয়ে। আজকে হয়তো বাড়িতে সাংসারিক কাজ, সেই কাজের ফাঁকে যখন দূর থেকে গান ভেসে আসে, কোনো অনুষ্ঠান তুমি টিভিতে দেখছো, তোমার কি মনে কোথাও একটু দুঃখ হয় না যে সেই যে মঞ্চ, সেই মঞ্চটাকে তুমি কোথাও মিস করছো? যারা গান ভালোবাসে তারা তো মানে গান গাইতে পারাটাকেই সবচেয়ে বেশি ভালো লাগবে তাদের কাছে। তা আমি তখন গাইতে পারি না, আমি তো আমার শারীরিকভাবে আমার গলাও আমাকে সাথ দিচ্ছে না। শারীরিক অসুস্থতার কারণে গলা সাথ দেবে না, এটা তো স্বাভাবিক। তারপরে হচ্ছে দীর্ঘদিন থেকে তুমি, আমরা দেখেছি কোভিডের আগের থেকে তুমি ভীষণভাবে অসুস্থ থাকো, তারপরে কোভিডে মানে খুব দুশ্চিন্তায় ছিলে, সেই জন্য বাড়ির থেকে। আমাদের বাড়িতে সবারই হয়েছে, এটা হয়েছে, সবাই অসুস্থ হয়েছিলাম আমরা কোভিডে। তো আজকের ডেটে তোমার বাইরে বেরোনো তো একদমই হয় না। না, বাইরে বেরোই না আমি একদম। এই জন্যই
রায়গঞ্জ কেন আমাদের উত্তরবঙ্গের যে বিভিন্ন মঞ্চে তুমি যে গান সঙ্গীত পরিবেশন করেছো, বিভিন্ন মঞ্চে ঘুরে বেরিয়েছো, সেখানে মানুষের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন, লিলিদিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কেমন আছেন লিলিদি? তুমি সত্যি সত্যি কেমন আছো একটু যদি আমাদের দর্শক বন্ধুদের জানাও। আমার তো আসলে আমি আর্থারাইটিস ভুগছি অনেক বছর থেকে। ওটা আমাকে একদম খুবই পঙ্গু করে দিয়েছে। তারপরে হাঁটু অপারেশন করেছি। এখন হাঁটু অপারেশন করাতে আমি মানে বাইরে বেরোতে ভয় পাই যে পড়ে ঠরে গেলে খুব অসুবিধায় পড়বো। সেই জন্য আমি বাইরেও বেরোই না। আর ফাংশন এখন তো যা অবস্থা গলার, দেখতেই পাচ্ছ কি গলার অবস্থা। সেটা তো স্বাভাবিক, একে তো বয়সের জন্য এই আর বয়সে দ্বিতীয় গলা হচ্ছে তোমার ওই শারীরিক অক্ষমতা, হ্যাঁ, অসুস্থতা, বারবার অপারেশন, দু তিনবার অপারেশন হওয়া, তারপরে শারীরিক অসুস্থতা, এরপরে গলাটাকে ধরে রাখা খুব কঠিন। তা সত্ত্বেও আজকের এই মুহূর্তে আমাদের গুরুকুল অনুষ্ঠানে তোমার যে কণ্ঠ, তোমার ভক্তরা শুনে নিশ্চয়ই ভীষণ ভীষণ আনন্দিত দেখবে। আনন্দিত হবে, দুঃখিত হবে যে লিদির গলার এই অবস্থা হয়েছে। আমি তো কোথা থেকে গাই, কোথায় গাইছি। হ্যাঁ, তোমার যে গলার রেঞ্জ, সত্যি যে একভাবে ঘাটটাকে আমরা বিভিন্ন সময় ঠাট্টা করতাম যে লিদি কিন্তু কোনো হাসি নেই, গলাটাকে কাঁধে এক কাঁধে ফেলে লিদি অনর্গল একের পর এক গেয়ে চলেছে লতাজির গান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। সেই লিলিদি আজকে আমাদের সামনে। আমি সত্যি আনন্দ লাগছে আর গর্ববোধ করছি তোমার পাশে বসে তোমার সাথে কথা বলছি, গল্প করছি। আজকে গল্পে থাকবো আরও কিছুক্ষণ। গান যদি আর একটু শোনা যায় শুনবো, তুমি একটু মনে মনে ঠিক করো, কিন্তু তার আগে শুনবো যে বর্তমান তুমি তো শিক্ষকতাও করেছো গান নিয়ে। হ্যাঁ, করেছি। তোমার কোনো গুণমুগ্ধ কি বলবো শিক্ষার্থী কি তৈরি হয়েছে যাকে নিয়ে একটু বলা যায়? আসলে মেয়েরা তো বিয়ে ঠিক হয়ে বাইরে চলে গেছে, সেরকম ছাত্রছাত্রী এখানে তো কেউ থাকেই না, সবাই বাইরে বাইরেই আছে। তাদের সাথে যোগাযোগ আর এখন তাদের সঙ্গে আমি তো কোথাও বেরিয়ে হই না, কারোর সঙ্গে আমার যোগাযোগ নেই। অদ্ভুত ব্যাপার, আজকের ডেটে এসেও কিন্তু লিলিদির হাতে কোনো মুঠোফোন নেই, এটা ভাবাই যায় না। হ্যাঁ, এটা আমরা দেখতে পাই তোমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে, হয়তো তোমাদের মাতৃস্থানীয় অনেকে যারা বেঁচে আছেন, তারাও মোবাইল ফোন ইউজ করছে, অথচ লিলিদি কিন্তু মোবাইল ফোন ইউজ করছে না। এটাই বোধহয় তার গলায় যে এখনো সরস্বতী বসে আছেন, তার কারণ এটাই। কারণ মোবাইলে আমরা অধিকাংশ সময় বাজে কাজে নষ্ট করে ফেলি সময়টাকে, তাই না? না, মানে সময়টা ওই যারা সত্যিকারের কাজের জিনিস করছে তাদের ক্ষেত্রে অবশ্যই মোবাইল একটা ইউজফুল জিনিস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অনেক ছেলে মেয়েকে বেপথে নিয়ে চলে যাচ্ছে। সারাদিন ভরে শুধু মোবাইল দেখছে না, এরকম জিনিস। একটা কথা জানার আছে যে তুমি যে এই সারা জীবনে যে গান নিয়ে চর্চা করেছো, বিভিন্ন মঞ্চে দাপি বেরিয়েছো, গান তোমাকে কতটা প্রশান্তি দিয়েছে? আমি তো গানের জন্যই মনে হয় বেঁচে আছি। আজও গানের জন্য? কেন, সংসারে যত কিছুই হোক, তুমি তো ঘরবন্দি হয়ে আছো। আমি সারাদিন আমি মানে সবসময় আমি গানকে মনে করি, গান গাই, জোরে জোরে গাই না, কিন্তু আমি মানে যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমি গান করতেই থাকি, সব সময় গান করি আমি। মানে গানের মতো আমার এত প্রিয় কেউ নেই, কিছু নেই, খুব ভালো। তাহলে কি তুমি বলবে যে এই গান তুমি গাইছো তোমার শারীরিক অসুস্থতাটাকে অনেকটাই রিলিফ দেয়? হ্যাঁ, অনেক অনেক। তাহলে দর্শক শ্রোতা যারা শুনছে বা শুনবে তাদেরকে কি বলবে এই গান নিয়ে থাকলে? তাদের অনেকেই দুরারোগ্য ব্যাধি, মানে এমনি সাংসারিক কোনো সুবিধে তো সবসময় হতেই থাকে মানুষের জীবনে, শুধু সুখ করে তো হয় না, সব কিছুই হয়। তাতে গান নিয়ে থাকলে, গান করলে, মানে গানকে ভালোবাসলে অনেক কিছু থেকে বাঁচা যায়, মানুষ অনেক কিছু থেকে বেরিয়ে আসতে পারে। সরল মনে গানটাকে নিতে হবে, হ্যাঁ, সব সময় জটিল ভাবে না, গানকে খুব নিজেকে ভালোবেসে নিতে হবে গানকে, একদম। ভগবানের মতো ভালোবাসলে আমার তো সঙ্গে সঙ্গে মনে হয় যে আমার সঙ্গে ভগবান আছে সবসময়, কারণ আমি সবসময় শুধু ভগবানের স্মরণও করি, আবার গানও করি, সব সময় ভগবান। কেউ গান, তোমার সারাদিনের
রুটিনটা কি আছে এখন? সারাদিন রুটিন সংসারে যেরকম যেটুকু দরকার সেটুকু করি, তারপরে পুজো আর্চা করি, আচ্ছা, আর গান করি। গান করো? সব সময় গান করি আমি। এবার চলে যাব তোমার বৈবাহিক জীবনে, একটু হেসেলের মধ্যে। তোমার প্রথম মানে তুমি যে গানটা গাইলে, প্রেম একবারই এসেছিল জীবনে, তোমার জীবনে প্রেম এসেছিল? আমরা একটু শুনতে চাই আজকের এই আড্ডায়। দিদি হয়তো একটু লাজুক মনেই বলছে, কিন্তু প্রেম আশাটা কি অন্যায়? না, অন্যায় তো 100 বার না। ভালো হলে তো সব কিছু ভালো। আচ্ছা, এমনি সম্বন্ধ করে বিয়ে হলেও যদি ভালো হয় তাহলে ভালো, প্রেম করে বিয়ে করলেও ভালো যদি হয় তাহলে ভালো। আসলে এটাই আমি জানতে চাইছিলাম তোমার মুখ থেকে, যে অনেকে সম্বন্ধ করে বিয়ে হয় 1 বছর 2 বছর পর সেটা আবার বিলীন হয়ে যায়, হয় আবার যারা দেখে শুনে বিয়ে করে নিজেরা ঠিক করেছে সেটাও অনেক দিন পর্যন্ত সারা জীবনই ভালো সারা থাকে জীবন তারা। চলছে। তাহলে এই দুটোর মধ্যে তো ফারাক নেই, বরং ফারাক একটা এমন মনে হয়, একটা অজানা অচেনা একজন কাউকে সঙ্গী করলে যেটা অসুবিধা হবে, জেনে শুনে নিয়ে সঙ্গী করলে। আসলে উভয়কেই মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি হচ্ছে এই কারণে, তুমি অ্যাজ এ সিনিয়র, আজকের ডেটের যে ছেলে মেয়ে তারা তো বেশিরভাগই একটু বেপথে চলে যাচ্ছে। আজকের থেকে তুমি কি বলবে তাদেরকে? বলবে যে এই প্রেমে পড়ো না? না না, তা তো বলবো না। উভয়কেই ভালো থাকতে হবে, মানে বুঝতে হবে দুজনকে সাপোর্ট করতে হবে। তবে অন্যায়টা না, কিন্তু যেটুকু দরকার মানে যেটা ঠিকঠাক সেটা তো উভয়কেই মানতে হবে। এখন তুমি একজন একটা কথা বলছে, সে বলছে আমি এটা মানবই না, করবই না, তাহলে তো গন্ডগোল হবেই। মানে উভয়কেই মেনে নিতে হবে, হ্যাঁ, নিজের তৈরি করে নিতে হবে একটুখানি, যে সুবিধা অসুবিধা চলবেই। আমরা আমাদের প্রসঙ্গ এটা নয়, আমাদের প্রসঙ্গ গান। হ্যাঁ, আমরা একটু তোমার কাছ থেকে, তুমি যেহেতু বয়োজ্যেষ্ঠ, আমাদের সকলের শিশু মানে মাথার উপরে রয়েছে, সেই জন্য আমরা কিছুটা ওই পথে হাঁটলাম। আবারও চলে যাব ওই গানের জগতে। তোমার জীবনে আরেকটি লোক খুব ছায়া ফেলেছিল তোমার কথায়, তোমার সঙ্গে যখন গল্প হয়েছে বিভিন্ন সময়, তখন তুমি সেই গল্পে তুমি বলেছিলে, এবং আমার সৌভাগ্য সেই কিছু কিছু মুহূর্তে তোমার পাশে থাকার আমার সৌভাগ্য হয়েছিল। গোপাল ধীর, কি বলবে গোপাল দা সম্পর্কে? গোপাল দা সম্পর্কে, গোপাল যে নেই এটা আমি তো ভাবি না এখনো। আমার কাছে মনে হয় না যে গোপাল নেই। গোপাল মানে ওকে আমি গোপলা বলে ডাকতাম। কমলকে কমলা বলি, আর ওকে আমি গোপলা বলতাম। মানে আমার তো নিজের ভাই নেই, ওরা আমার মনে হয় ভাইয়ের থেকেও, ভাই থাকলেও বোধহয় এত ওরকম করতো না। আমি যতদূর জেনেছি তুমি তাকে ভাই ফোঁটাও দিতে। হ্যাঁ, আর গোপলাও আমাকে কেন, আমার মেয়ে, আমাদের বাড়ির লোকদের খুব ভালোবাসতো। কোনো সময় আসতো, যখন তখন আসতো, হয়তো আমি কাজ করছি, হয়তো গোপলা বস, তো বসেছে, তা আমি হয়তো ওই দিকের থেকে আসতে পারছি না, দেখলাম গোপাল চলে গেছে। আমি দৌড়ে গেলাম, গোপাল চলে গেলে বস একটুখানি, আমার আসতে আমার হয়ে গেছে। মানে তুমি কিছু কোনোদিন মনে করবে না দিদি, আমি আমার নিজের দিক থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমি দেখলাম তুমি কাজ করছো, তোমার এখন অসুবিধা আছে, আমি চলে গেলাম, তা তুমি কিছু মনে করো যে আমি কিছু মনে করে যাচ্ছি না, আমি কিছু মনে করিনি, আমি আবার আসবো, রাতে আসবো, আমি টিউশন সেরে তোমার কাছে আসবো। মানে এরকম ছিল গোপাল, যখন তখন এসে যেত। সত্যি ভাবতে অবাক লাগে গোপালদা যে বয়সে চলে গেছে। আমি ভাবি না যে গোপাল চলে গেছে। গোপাল মনে হয় আমাদের এরকম অনেক গুণী মানুষ যারা আমাদের সঙ্গে আর নেই, কিন্তু তাদের অবদান সমাজে কিন্তু প্রচুর থেকে গেছে। হ্যাঁ, অনেক আছে। যেমন মনে পড়ে এই রায়গঞ্জ বসন্ত উৎসব, আজকে বসন্ত উৎসবে জাঁকজমক এবং জৌলুস অনেকটাই বেড়েছে, কিন্তু আমি যদি ভুল না করে থাকি, প্রথম চিন্তা ভাবনা আমার সামনে হয়েছিল গোপাল দিয়ে হাত ধরে। আমার মনে আছে তোমার বাড়িতে আলোচনা হচ্ছিল, অনেক শিল্পীকেও গোপাল এই বসন্ত উৎসব নিয়ে তোমার বাড়িতে আলোচনা হচ্ছিল,
এবং গোপালদা সেই, আমি কোনো কারণে তোমার বাড়িতে গিয়েছিলাম, গোপালদা সেদিন আলোচনা তুলে একটা বসন্ত উৎসব করা যাক। তোমার সেই দিনটার কথা মনে পড়ে কিনা? হ্যাঁ, পরে খুব মনে পড়ে, গোপালের কথা সবসময় মনে পড়ে আমার। এবং তোমাকে অনেকবার সেই বসন্ত উৎসবে যোগদান করার জন্য গোপালদা বহুবার বলেছে। আমি একটু মানে ভিড় ভাট্টার থেকে আমি যাই না, কখনোই যাই না। একদমই তাই, তুমি ভিড় ভাট্টাটা, আমি একদম চুপচাপ থাকি। সবাই আমার কাছে ভালো, সবাই আমাকে ভালোবাসে, মানে আমি এটুকুনিই থাকতে চাই। আমি এবং তুমিও সবাইকেই ভালোবাসো, স্নেহ করে নিশ্চয়ই তাদের সাথে। সবাই ভালোবাসার যোগ্য তো, সবাই কি সুন্দর, সবাই এটাই বোধহয় একটা গুণী শিল্পীর মানে প্রধান লক্ষণ। গুণী তো বলতে পারবো না, মানে গুণী বলতে তুমি হয়তো নিজেই জানো না তুমি লোকের, মানুষের মনের কোন জায়গায় বসে আছো, কিন্তু আমরা বাইরে বেরোলে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় উঠে আসে তোমার কথা, যে লিলিদির সেই কণ্ঠ দূর থেকে, মুকুলদা, মনে আছে মুকুলদা মাইকে, আর সুবলদা, তারা তোমাকে মাইক দিত, মুকুলদা লিলিদি আসছে, লিলিদি গাইবে, ঠিক করে দিত, ইকো দিয়ে বেশি ভালো করে দিত, মানে কতটা ভালো সাউন্ড এফেক্ট দেওয়া যায়। মুকুলদার মতো সেই মানুষটি তোমাকে সহযোগিতা করতো, মানে তোমাকে রেসপেক্ট করতো, তোমাকে ভালোবাসতো আমাকে। আর সত্যি তো লিলিদির যে কণ্ঠ, যারা শুনেছেন, হয়তো যারা শুনতে পাননি এই প্রজন্ম, তারা খুবই মিস করেছেন, যারা শুনেছেন তারা কিন্তু আজকে অনেকটাই হয়তো শোকাহত যে লিলিদি আজকে বয়সের ভারে ভারাক্রান্ত, তার কণ্ঠটা সেইভাবে সাথ দিচ্ছে না। তা বাদেও যে তুমি যে গান শোনালে, যে কণ্ঠের জায়গাটা আছে, হয়তো তোমার প্রেশার দেওয়ার শক্তিটা নেই। আর শ্বাসকষ্টের জন্য আমি দম পাই না, তো আরও অসুবিধা হয়, খুব অসুবিধা হয়, গাইতেই পারি না, গলাও খুব খারাপ থাকে, সবসময় গলা খারাপ থাকে। তুমি যেটুকু আছো সেই নিয়েই থাকবে, আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থাকবে। একটা গান তোমার শুনবো, আপাতত বোধহয় আমাদের একটা বিরতির সময় হয়েছে, একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। तुम ना जाने किस जहां में खो गए, हम भरी दुनिया में तन्हा खो गए,
किसे जहां में खो गए। मौत भी आती नहीं, आस भी जाती नहीं, दिल को ये क्या हो गया, कोई शर्भाती नहीं। लौट कर मेरा जहां छुप गए हो तुम कहाँ। लौट कर मेरा जहां छुप गए हो तुम कहाँ। तुम कहाँ, तुम कहाँ, तुम कहाँ, तुम न जाने किसे जहां में खो गए। हम भरी दुनिया में तन्हा खो गए, तुम न जाने किसे जहां में खो गए। তোমার প্রিয় সেই বিহারের মানুষজন, আপনারা হয়তো দেখছেন আপনাদের প্রিয় মানুষটি অর্থাৎ লিলি দাস, যাকে নিয়ে আপনাদের একটা সময় অনেক অনেক উন্মাদনা ছিল। বিহারের মানে বছরের বেশিরভাগ সময় তুমি বিহারে পড়ে থাকতে। বিহারে খুব প্রোগ্রাম সেই মানুষগুলো কিন্তু তোমার আজকের এই কণ্ঠ শুনছে, দেখতে পাচ্ছে তোমাকে। তারাও একটা আলাদা উন্মাদনা তাদের মধ্যে তৈরি হবে। যাকে সেই সব কথা আমরা চলে যাব একটু অন্য কথায়। তুমি দীর্ঘদিন মানুষের জন্য তোমার অগোচরে, তোমার মনের অগোচরে সমাজ সেবা করে গেছো, অর্থাৎ মানুষকে আনন্দ দিয়ে গেছো। বিনিময়ে কি পেলে? বিনিময়ে লোকে ভালোবাসে, এটাই আমার সবথেকে বড় পাওনা। লোকে ভালোবাসে যে আমাকে, তোমরা যে আমাকে মনে রেখেছো বা আরও দর্শকরা যে আমাকে মনে রেখেছে, এটাই আমার বড় পাওনা। আর কি পাবো? জীবনে বড় কোনো সম্মান বড় সেটা কি তোমার প্রাপ্তি ঘটেছে? এমনি সম্বন্ধটা আমাদের দিয়েছে, আর এর থেকে তার কি বড় সম্মান আমাকে দেবে? সরকারি কোনো সম্মান তুমি পেয়েছিলে? না, আমি সেরকম কোনো সম্মান পাইনি। অথচ আজকে দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখি তোমার মতো মানুষ যারা আছে তাদেরকে বাদ দিয়ে সামান্য কিছু কাজ করে তারা কিন্তু অনেক বড় সম্মান পেয়ে যাচ্ছে। অথচ তোমরা একটা সময় মঞ্চে যে তোমাদের যে উপস্থিতি, একটা মঞ্চের গুরুত্বটা কতটা বাড়িয়ে দিয়েছিল, তোমার যে কণ্ঠ, তোমার মতো শিল্পীরা, তাদের সরকারি কোনো সম্মান বা সম্মাননা মানে কেউ তারা খোঁজ রাখে না। এটা কি তোমার কাছে একটা বড় আক্ষেপ না? না, আমাকে হয়তো সেভাবে মনে বোঝে না, যে মানে ভাবে না যে আমি সেই জায়গায় মানে সেরকম যোগ্য আছে, আমি যোগ্য। মানুষ তো এক সময় ফুরিয়েই যাবে, তাই না? নিশ্চয়ই। তো যে মানুষটি একটা সময় সমাজ সেবা করেছে, এত মানে সমাজকে দিয়েছে, প্রত্যেক মানুষ এক একজন এক একভাবে সমাজকে দিয়ে থাকে। তুমি তোমার গান দিয়ে সমাজকে দিয়েছো, তোমার সম্বল ছিল গান, তাহলে সেটা তোমার পাওয়া উচিত ছিল না? না, এখন ওনারা যারা এটা দেন আর কি, তারা যাকে যোগ্য মনে করেছে, আমাকে যোগ্য মনে করেনি, দেয়নি। আমার সেরকম কোনো আক্ষেপ নেই। আসলে তুমি অত্যন্ত ভালো মানের মানুষ। একটা শিল্পীর মধ্যে এটাই বড় গুণ যে মনে তো একটা বাসনা থাকেই, একটা বড় সম্মান পেলে সেটা অনেক বেশি আনন্দের হয়। সেই আনন্দটাকে লুকিয়ে রেখেও অকপটে স্বীকার করছে আমার কোনো অর্থাৎ ওনার কোনো চাওয়া পাওয়া নেই। একটা শিল্পীর কিন্তু এটাই হওয়া উচিত। আর আজকের ডেটে আমরা তো অনেক শিল্পী দেখছি, অনেকভাবেই অনেকেই অনেক কিছু করছি, কিন্তু তার মধ্যে একজন বিরল প্রতিভা আমাদের লিলি দাস। আগামী প্রজন্মের জন্য তুমি কি বলবে?
একটা মেসেজ তো তুমি দেবে। ভালো থাক, ভালো হোক, ভালো মানে সুন্দর করে গান শিখে রেয়াজ করে, ঠিক গান শিখে রেয়াজ করে প্রতিষ্ঠিত শিল্পী হোক, এটাই চাইবো। কিন্তু এখন তো একটুখানি মোবাইল। তোমার কি মনে হয় যে আজকে যারা গান করছে তারা তোমার মতো এতদিন ধরে লোকের মনে বসে থাকতে পারবে? গানকে যদি ভালোবাসে, সেভাবে গানের মধ্যে যদি থাকে। না, আমি বলতে চাইছি যে তাদের মধ্যে কি গানটা কি ভালোবেসে আসছে? তুমি তো দেখে অন্তত বুঝতে পারো। আমি তো দেখছি না কাউকে যে মানে এতদিন থেকে গানের মধ্যে, আমাদের পুরনো যারা আছে তারা তো আছে, নতুন করে কাউকে এখানে তো আমি দেখছি না। আসছে আসছে, কিন্তু থাকছে কোথায়? থাকছে না। থাকছে না। তুমি যাদের গান শেখাতে, তারা কি মানে গানটাকে আনন্দের সঙ্গে নিত, না নিছক শিখতে হবে তাই? হ্যাঁ, শিখতে হবে তাই, বেশিরভাগই তাই। স্কুলে দুটো গান গাইতে হবে, ওর বাচ্চা গান গাইছে ভালো, তাহলে আমাদেরকেও, আমার বাচ্চাদেরও গাইতে হবে। তুমি যখন গান গাইছিলে শিখতে গেলে, তোমার মধ্যে কি সেই ডিমান্ডটাই ছিল যে আমাকে দুটো ভালো গান গাইতে হবে? মানে আমার তো খুব, বললাম যে আমি গানকে খুব ভালোবাসি, মানে গানের আমার এত নিয়ে তোমাকে কি বলবো, আমাদের তো সময় কোনো সুযোগ সুবিধা ছিল না। হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা ছিল। হ্যাঁ, আমি যখন ছোট্ট, আমার মনে আছে, আমি আর আমার দিদি, আমরা একদিন এই ডিয়াসলে খাপ আছে, ওটাকে আমরা হারমোনিয়াম বানিয়েছিলাম। আর আমি করে সারেগামা বলছিলাম, আর দিদি সারেগামা পাধা নিয়ে প্র্যাকটিস করছিল। আমার বাবা অফিসে যাবেন, আমার বাবা রায়গঞ্জ পোস্ট অফিসে পোস্টমাস্টার ছিলেন। বাবা অফিসে যাবেন, বাবা তখন খেতে বসেছে, দেখছে যে আমরা ওইভাবে গান শিখছি, গান করছি। বাবা তখন মাকে বলে গেলেন যে আজকে বিকেলবেলা এসে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, তোমরা রেডি হয়ে থেকো। বাবা তখন সেদিন আমাদেরকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। প্রথম যেদিন হারমোনিয়াম পেলে, সেই আমরা ওইভাবে হারমোনিয়াম পেয়েছি। সেদিনের আনন্দটা একটু শেয়ার করো। মানে কি হলো তোমার বাড়িতে? মানে বুঝতেই পারিনি, তখন এই সরকারের সংস্থে নিয়ে এসেছিল বাবা আমাদের, তো আমাদের হারমোনিয়াম হবে, আমরা তো স্বপ্নেই ভাবিনি। তখন আবার দিদিমণি কিছু মাস্টারমশাই দিদিমণি খুব একটা পাওয়া যেত না তখন সেই সময়টা। আমাদের পাশের বাড়িতে কবিতা দিদিমণি ছিলেন, উনি আমাদেরকে প্রথম গান শিখিয়েছিলেন। আমরা একটা তখন তো টিভি ছিল না, রেডিও ছিল। ওই 8টার থেকে 9টা পর্যন্ত একটা প্রোগ্রাম হতো শিলং থেকে, যত সব ভালো ভালো গান, নতুন নতুন হিট গান ওখান থেকে প্রচার হতো। আমরা ওখানে পেন নিয়ে, খাতা নিয়ে রেগুলার ওখানটায় বসে বসে গানগুলো লিখতাম, ওইভাবেই সুর তুলতাম আমরা। ওইখান থেকে পেন নিয়ে তুমি লিরিক্সগুলো পেতে, মানে তখন কোনো মাধ্যম ছিল না যে ওই লিরিক্সগুলো? আমাদের এই যে পতুর কথা বললাম, ও হচ্ছে ওর দাদার বিয়েতে আমার জন্য, মানে আমি কেন বলি যে ওদের ঋণ কোনোদিন শোধ হবে না, বা আমি ওদের চিরদিন ওদের কাছে মনে রাখবো ওদেরকে আমি, মানে ওরা যে আমাকে উপকার করেছে। দাদার বিয়েতে একটাই ডিমান্ড ছিল যে একটা টেপ রেকর্ড দিতে হবে। আমার দিদি আছে, গান গায়, খুব অসুবিধা হয় গান শিখতে। ও হলগুলোতে গিয়ে তখন ছিল যে হলে সিনেমা রিলিজ, সিনেমা আসতো আর কি, নতুন সিনেমা, সেগুলোর সিনেমার বই পাওয়া যেত গানের। ওরা ওই হলগুলোতে ঘুরে ঘুরে গানের বই কিনে কিনে আমাকে দিত, দিয়ে তুই এখান থেকে গানগুলো সব তুলে নিস। মানে আমারও একটু আচ্ছা মনে পড়ে, সিনেমা হলে গীতাঞ্জলি ইয়েতে সামনে, এই যে এখানে কমল টকিজ, এখানে ওই গানের বইগুলো পাওয়া যেত। এখন তো সবাই ওই লিরিক্সগুলো নিয়ে সবাই বই তৈরি করে দিচ্ছে, কিন্তু সেই সময় পাওয়াটা খুব কঠিন ছিল। ওরা আমাকে কি উপকার করেছে যে বললাম, কার্তিকের যেখানে যখন একটা পুজো সংখ্যার ভালো গান বেরোতো, কার্তিক আমাকে বলতো লিদি তোমাকে এই গানটা আমি তুলে দেবো, ও আমাকে তুলে দিত। যেটা করেছে, মিথ্যা কথা বলবো না, খুব করেছে আমাকে। এখনও যদি বলি কার্তিক এই গানটা আমি পাচ্ছি না, আমাকে দিও তো তুমি গানটা, এখনও আমাকে কার্তিক গান দিয়ে দেয়। আসলে কার্তিক দা অর্থাৎ শরৎ সিনহা, উনিও তো খুব ভালো মনের মানুষ, খুব নরম, তো ভালো, ওদের বাড়ির সবাই খুব ভালো। সেই জায়গাটা তোমার মনের সাথে মিল হয়ে গেছিল আসলে। ওই ওরা আমাকে খুব, আমি বারবার বলবি কথাটা যে ওরা আমাকে খুব উপকার করেছে, ওরা আমাকে অনেক সাহায্য করেছে। ওরা আমাকে এখানে আসতে, আমি যেটুকুনি আমি যাই করেছি। তোমার ছেলে মেয়ের মধ্যে সেই প্রভাবটা কি পড়েছে? আমার তো একটাই মেয়ে, তো ও ভাবে যে
মা গাইছে, তাহলে আমি ওরকম করে গাইতে পারবো না। কিন্তু ও কিন্তু গান জানে, গান গাইতে পারে ও। আচ্ছা, কিন্তু ওর একটা ওই একটা মনের মধ্যে ঢুকেছে যে মা গাইছে, আমি মায়ের মতো আমার হবে না, গাইতে পারবো না, ওই জন্য ও গান গায় না। তো তুমি তাকে কোনোদিন বলনি যে আমার থেকেও ভালো হতে পারে? ও বুঝবেই না সে কথা, ও মানেই না যে না মা আমি স্টেজে গান গাইতে পারবো না, ওর এটাই ভাব। বেশ, এবার তোমার সাংসারিক জীবনে তোমার যে জীবন সঙ্গী, সেই বিষয়ে কি বলবে? মানে তুমি, আমরা তো দেখেছি, তোমার মুখ থেকে একটু শুনতে চাই। তোমার যে জগৎ ছিল বিহারের বিভিন্ন অঞ্চল, আমাদের উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের বিভিন্ন মঞ্চে তুমি সমাদৃত হতে। ঠিক আছে, আমি গান গাই, আমি ভালো গান গাই, তার জন্য কোনো ত্রুটি করা না, সেই সহযোগিতাটা কতটা? সহযোগিতা প্রচুর প্রচুর সহযোগিতা করেছে আমাকে, প্রচুর সহযোগিতা করেছে। মানে সেও কিন্তু একজন শিল্পী হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আর আসলে লিলিদির জীবন সঙ্গী অর্থাৎ দুলালদা, আর বিয়ে হলো, বিয়ের পরে গান, বউ মানে জীবন সঙ্গীর যে সঙ্গীত চর্চা, সেই চর্চাকে কেন্দ্র করে ডুবে গেল সেই সঙ্গীত সাগরে। দুলালদাও ডুব দিয়ে দিয়েছিল। দুলালদা তো আগের থেকেই বাবলুদার ছিল, হ্যাঁ, গান বাজাতো না সেই সময় আবার দুলালদা নতুন করে একদম পুরোপুরি ডুবে গেল। হ্যাঁ হ্যাঁ। সেই অক্টোপ্যাড কেনা, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনা। ডান্সার ছিল আগেও, বাবলুদার ওখানে বাজাতো, আমিও বাবলুদার ওখানে গান গাইতাম। বাবলুদার পার্টিতে আমি ডলিদি চলে এলে আমি কিছুদিন করেছি। তোমাদের সেই সময়টা কিন্তু খুব মজার ছিল, তাই না বলো? খুব সুন্দর। বাবলু মজুমদার মানে রায়গঞ্জের একজন নক্ষত্র। তখনকার দিনে ওনার মতো, ওনার থেকে বড় আর কেউ ছিলই না আশেপাশে। আর ওনাদের একটা প্রতিপত্তি ছিল, মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার থেকে আরম্ভ করে, মানে একদম খুব সফট হার্টেড। তখনই কিনতে হবে, কোথা থেকে কুড়িয়ে নিয়ে চলে আসলো, মানে জোগাড় করে নিয়ে চলে এলো ড্রাম সেট, মানে একাধিক ইনস্ট্রুমেন্ট তিনি বাজাতে পারতেন। আমি বাবলুদার সঙ্গে করেছি, আবার কাটিহারে জঙ্গলি একটা পার্টি ছিল, জঙ্গলিদা, ওনার পার্টিতে আমি বিহারে যখন প্রোগ্রাম করতাম, ওনার পার্টিতে আমি গান গাইতাম। আচ্ছা, বিহারে যখন তুমি প্রোগ্রাম করতে, তোমার কাছে কীরকম গানের ডিমান্ড আসতো? সফট না খুব রিদমিক? আসলে আমি একটুখানি স্লো এইসব গানগুলো করতে ভালোবাসি, সুর থাকবে, সেন্টিমেন্ট থাকবে, হ্যাঁ, এই ধরনের গান আমি আগেই ভালোবাসি খুব। মানে বিহারেও কিন্তু আমি এখনও যেটা দেখি, পুরোনো দিনে তুমি যেই ধরনের গান, 90s-এর গান, 80s-এর গান, এই গানগুলো ওরা ভীষণ পছন্দ করে, আজও পছন্দ করে সবাই এই গানগুলো। আজ ওরা কেন, আমাদের এদিকেও পুরোনো গান ছাড়া কি আছে? পুরোনো গান ছাড়া তো, পুরোনো গান রিমিক্স না করলে তো কোনো গান, এখনকার শিল্পীরা যে গান তো পুরো ফাংশনে এলে কি করে, পুরোনো গানগুলোই তো গায়। হ্যাঁ, আর নিজেদের তৈরি গান ভালোও লাগে না কিছু, হয়তো তার মধ্যে কোনো একটা গান মন ছুঁয়ে যায়। হ্যাঁ, কিন্তু পুরোনো গান দিয়ে তো ওরা স্টেজগুলো চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সবাই। অনেকক্ষণ কথা বললাম, তাই না? আপনারা অনেকক্ষণ মুখিয়ে আছেন লিলিদির কণ্ঠে, কখন আরও একটা গান শোনা যাবে। হ্যাঁ, চলো তুমি আরেকটা গান কি শোনানো যায়? আমরা আর কিছুক্ষণ লিলিদির সাথে আছি, থাকবো, আর সুযোগ হলে লিলিদিকে আরও একদিন আমরা আমাদের সাথে নিয়ে আড্ডা মারব। দেখা যাক এবারে লিলিদি আমাদের কি গান শোনায়। চলো, ধরো। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো? চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন
উদাস হলো, হয়তো বা কান্নার শেষ আছে, হয়তো বা থাকবে না সাথে কেউ। ও একদিন মাঝ রাতে, রাতেটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাবে। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো, চলে যেতে যেতে দিন বলে যায়। সত্যি সেই সেদিনের সেই গান দূর থেকে হয়তো চোঙে মানে হ্যাঁ, মাইকে আমরা শুনছি, আর শুনেই আমরা আমরা বুঝে যেতাম লিলিদির কণ্ঠ, আর সেই কণ্ঠটাই কিন্তু আজও পাচ্ছি, হয়তো প্রেশারটা একটু কম আছে। না, হচ্ছে না, হ্যাঁ, কারণ সুরটা লাগছে না, কারণ আমরা শীতে কিন্তু- গান করেছি, হ্যাঁ। কিন্তু বিট এই সমস্ত মধ্যে করছি, এত সুর লাগে না গানে সেটা আমার। তো স্বাভাবিক। হ্যাঁ, আর সুর তারপরে লাগছে না। এতগুলো মানে অসুখ তুমি সঙ্গে নিয়ে ঘুরছো, তোমাকে যে এভাবে পাবো এটা ভাবতেই পারিনি। আর এই যে চলতে গিয়ে তুমি সমস্ত কিছু জীবনের অন্য মানে জিনিসগুলো যেগুলো সিনেমা দেখা, একটু ঘুরতে যাওয়া বাইরে, সেটাকে টোটালি অফ করে দিয়েছিলে। তোমার এটাই ছিল জীবনের ঘোড়া, আর এটাই ছিল সব সব শখের জিনিস। গানের থেকে আর কিছু বেশি নেই আমার কাছে। অত ঘোরা আমি অত ভালোবাসি না, ঘুরতে ঘুরতে কোথাও যেতে যেতে। এখন তো আসলে যাই না, তুমি তো ঠান্ডা মনের মানুষ, তুমি বেশি ভিড়ের মধ্যে তোমার ভিড়ের মধ্যে আমি যাই না, বেশি ভিড়ের মধ্যে। কথা বেশি কথা বললে ভালোবাসি না, মানে অত কথাবার্তা। পুজো আসলে লিলিদির কণ্ঠে লতাজির গান বিভিন্ন পুজো প্যান্ডেলে, উদ্বোধনে লিলিদি। আজকে সেই দিনটাকে মিস করো না? হ্যাঁ, করি। দুঃখ হয় না? খুব দুঃখ হয়, কারণ আমি তো কাউকে আমি তো বলছি না কারো কথা, কিন্তু আমি তো নিজেই গাইতে পারি না, লোককে তো আমাকে নিয়ে যেয়ে কী করবে বলো? না, সে তো বটেই, ভীষণ কষ্ট হয়। কষ্ট হয় খুব। সেই সময়টা ফাংশনগুলো কি খুব করে? করে করে একটা অভ্যাস হয়ে যায়, তো ভালো লেগে যায়। হ্যাঁ, খুব সেই ভালো লাগে। সময়টায় নিজেকে কিভাবে সান্ত্বনা দিয়ে শান্ত নিয়ে বাড়িতে পুজো হয় তো, ওর মধ্যে ওর ডুবে মধ্যেই যাও। থাকি, কাজের মধ্যেই থাকি, এইভাবেই। আমরা সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন লিলিদি সব আছে, সুরটাও কিন্তু গলার যেই মাত্রায় যাওয়া দরকার, যেই লেভেলে যেই টোনটা যেখানে পৌঁছানো দরকার, সেইখানে কিন্তু আজও পৌঁছাচ্ছে, কিন্তু শুধুমাত্র একটু জোর আমার মনে হয় একটু পেলে আবার সেই লিলিদিকে আমরা কিন্তু আবার মঞ্চে পাবো। দেখা যাক যে লিলিদিকে আবার কোনো দিন কোনো একটা মঞ্চে অন্তত একবার দুবার সেই পুরনো ফর্মে পাওয়া যায় নাকি। এই উদ্যোগ আমরা ভারত টিভির তরফ থেকে একটা কাউকে দিয়ে করানোর চেষ্টা করব, জীবনের শেষে অন্তত শেষ প্রান্তে এসে একটা স্মৃতি হয়ে থাকবে তোমার জীবনে। কি বলবে তুমি? গলা যদি ঠিক থাকে তো গাইতে তো কোনো অসুবিধা নেই, খুবই ভালো লাগবে, গাইতেও ভালো লাগবে আমার খুব। আমি তো ওরকম স্টেজ সবসময় আমার মনেই থাকে আমার, কিন্তু গলা যদি ভালো থাকে নিশ্চয়ই গাইবো আমি। একটা একক অনুষ্ঠান যদি করা হয়, তুমি কতক্ষণ আজকের ডেটে, আজকের লিলি দাস কতক্ষণ সময় দিতে পারবে মঞ্চে? পারবো, প্রচুর গান আছে, এখন তো সময় ভাবে অত মানে মেপে বলতে পারবো না। প্রচুর গান আছে, প্রচুর ভালো ভালো গান। আমার দরকার 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা লিলিদির জন্য স্টেজ,
ছাড়া হবে, লিলিদি কি করবে? তুমি প্রথম কোন গানগুলো পছন্দ করবে? প্রথম লতা মঙ্গেশকরের গানগুলো, প্রচুর ভালো ভালো গান আছে, পুরনো গান, সেগুলো তোমার কণ্ঠে তো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান তো অনবদ্য। হ্যাঁ, সেটাও খুব আমার ভালো, অনবদ্য আমি বলবো না, কিন্তু না, তুমি তো গান নিজে তো খুব ভালোবাসি আমি, প্রতিমা দিকেও খুব ভালোবাসি। লতা মঙ্গেশকর মাথার উপরে, যেদিন লতাজি চলে গেলেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমার, হ্যাঁ আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, লতাজি হ্যাঁ যেদিন মনে হচ্ছে আমাদের নিজেদেরকেও গেছে, কান্নাকাটি বাড়িতে, সব কিছুই হয়েছে বাড়িতে সেদিন। মানে অত্যন্ত, মানে তোমার দেবতা হচ্ছে লতা মঙ্গেশকর, মানে লতা মঙ্গেশকর মতো এত ভালো লাগে আমার ওনাকে। আমার মনে হয় যে আমি যদি চলে যেতাম, লতা মঙ্গেশকর বেঁচে থাকতো, তাহলে কত ভালো হতো। আমাদের তো কোনো দাম নেই, কিন্তু উনি একটা মানে ভগবানের মতো লাগে আমাকে ওনাকে। আমাদের সময় প্রায় শেষ। অনেকক্ষণ সময় দিয়েছো, এই শারীরিক অসুস্থতা নিয়ে তুমি এত দূর থেকে এসে এইভাবে সময় দিয়েছো, সত্যি আমরা কৃতজ্ঞ। ভারত টিভির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি যখন গাইছো সত্যি গায়ে কাটা দিচ্ছে যে সেই লিলিদি আবার, আর তার পাশে বসে থেকে আমি তোমার সাথে সঞ্চালনা করছি, এটা আমার কাছে পরম প্রাপ্তি। মানে তোমরা, আমিও কৃতজ্ঞ তোমাদের কাছে যে আমাকে, আমার কি আছে, আমি তো সেরকম কিছু না, তোমরা ডেকেছো যে আমাকে এতটা সময় আমার জন্য, তোমরাও ই করলে, সেজন্য আমিও তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যেতে যেতে একটা গান, প্রতিটা মঞ্চের মতোই আমাদের এই মঞ্চেই বলো, হ্যাঁ আমরা তো আড্ডা মারছি, কিন্তু এই মঞ্চে বলবো আমি আজকে সেই গানটা। আজ তবে এইটুকু থাক, কি হবে? গলায় হবে না মনে হচ্ছে, গলাটা খুবই বাজে হয়ে আছে একদম। যদি না হয় তাহলে তোমার পছন্দের কোনো একটা গান দিয়ে আজকে আমাদের গুরুকুল অনুষ্ঠান শেষ করব। সত্যি ভারত টিভির কাছে একটা পরম প্রাপ্তি যে লিলিদির মতো একজন গুরুকে, লিলিদির মতো একজন শিল্পীকে আমরা পেলাম আজকের এই অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আগামী বুধবার। যদি একটু চা আর সঙ্গে একজন গুণী শিল্পী থাকেন, আড্ডাটা জমে যাবে। আপনারাও সন্ধ্যায় তৈরি হয়ে থাকবেন। ততক্ষণ বা ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। লিলি দাসের একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। मेरे वतन के लोगों, जरा आँखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख, कोई जाट मराठा, कोई सिख, कोई जाट मराठा, कोई गोरखा, कोई मद्रासी, कोई गोरखा, कोई मद्रासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला हर वीर था भारतवासी, जो खून गिरा वो खून था हिंदुस्तानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद।
हिंद की सेना, जय हिंद, जय हिंद, जय हिंद। নমস্কার। নমস্কার। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।